আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। উপদেষ্টাদের নয় অসুস্থ রাষ্ট্র কাঠামো থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন বললেন আসিফ নজরুল। গণতন্ত্র ধ্বংসে দায়ী বিচারপতিদের বিচার আগামী সরকার করবে আশা। বাংলাদেশের বাস্তবতায় পিআর কোনো কার্যকর পদ্ধতি নয় বলে মনে করে বিএনপি। সবাইকে সহনশীল রাজনৈতিক চর্চার আহ্বান। সব স্তরের শোক শ্রদ্ধায় বরেণ্য শিক্ষাবিদ সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের বিদায়। সত্যিকারের লেখক শিক্ষক হারিয়ে যান না বলে বিশিষ্টজনদের মন্তব্য। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা। 2 বছরের যুদ্ধে বিধ্বস্ত বাড়িঘরে শঙ্কা নিয়ে ফিরছেন ফিলিস্তিনিরা। আইইউসিএন-এর সম্মেলনে জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা ও স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণের সুপারিশ। প্রাণী ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণের তাগিদ। এবং গ্রোথ হরমোনের অপব্যবহারে ড্রাগন ফলের বাজার নিয়ে শঙ্কায় মুন্সিগঞ্জের উদ্যোক্তা। কৃষিতে নতুন বিনিয়োগ টিকিয়ে রাখতে প্রযুক্তি নির্ভর চাষাবাদে গুরুত্বারোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আইন উপদেষ্টা বলেছেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন, কিন্তু উপদেষ্টা হিসেবে তাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। রাজধানীতে এক সভায় আইন উপদেষ্টা আরও বলেন, বিগত সময়ে গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী বিচারপতিদের বিচার করবে আগামী সরকার। আর গুম ও বিচার বহির্ভূত হত্যার ঘটনাগুলো মনে রেখে মানবাধিকার কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন শিল্প উপদেষ্টা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ে রাজধানীতে জাতীয় পরামর্শ সভার আয়োজন। এতে প্রস্তাবিত অধ্যাদেশের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলেন আলোচকরা। তারা বলেন, মানবাধিকার কমিশনকে গবেষণা প্রতিষ্ঠান হিসেবে নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে হবে। এখানে আজকে আছেন যারা দীর্ঘদিন আয়লাক্ষরে পণ্ডিত ছিলেন, যেখানে আছেন অনেকে যারা অন্যায় বিচারের শিকার হয়েছে, এখানে আছেন যারা অনেকের স্বজন হারা, যারা স্বজনদের হারিয়েছিলেন এই ফাঁসিবাদী কারণের। আমাদের কথাগুলো মনে রাখতে হবে। আজকের বাংলাদেশ এই রক্তের বিনিময়ে নতুন এই বাংলাদেশকে আগামী দিনের জন্য তৈরি করতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আবার করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি আইন উপদেষ্টা, বিচার বিভাগ এবং উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে কথা বলেন। প্রধান বিচারপতিও চেয়েছি যারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। আনফর্চুনেটলি এই ধরনের বিচারপতিদের কেউ এখন আমাদের এখানে এখনো রয়ে গেছে। আমরা ইনস্টিটিউশনাল রিফর্মের পক্ষে কিছু দূর অগ্রসর হয়েছি, পুরোটা করতে পারে পরে যারা রিক্টেড ডক্টরেট আছে তাদের কাছে এই দায়িত্ব থাকতো। সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালামের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার লুট করে নিয়ে যাচ্ছে। এটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতি। সবাই কয়েকজন উপদেষ্টা ছাড়াও অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে রিটার্নিং, প্রিসাইডিং এবং পোলিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। আইনের শাসন কাকে বলে আগামী নির্বাচনে তা দেখাতে চান বলে মন্তব্য করেছেন তিনি। নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায় নিয়ে চট্টগ্রামে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিনি।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস আয়োজিত সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ও অন্যরা। Well trained, well protected, well empowered প্রিসাইডিং অফিসার আমরা দিব, সমস্ত ক্ষমতা দিয়ে ওনাকে প্রিসাইডিং অফিসার দিব। যদি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আমরা অপরাধ হিসাবে নিব। লেট আস ক্রিয়েট এন এক্সাম্পল ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে। আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই। শোক, শ্রদ্ধার ভালোবাসায় বরেণ্য শিক্ষাবিদ, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে বিদায় জানালেন সব স্তরের মানুষ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনেরা বলেছেন, সৈয়দ মঞ্জুরুল ইসলামের চলে যাওয়া শূন্যতা তৈরি করেছে। তবে একজন সত্যিকারের লেখক ও শিক্ষক কখনো হারিয়ে যান না। সাদি মাহমুদের রিপোর্ট। বাংলা সাহিত্য, শিক্ষা ও মানবিকতার জগতে অনন্য ব্যক্তিত্ব সৈয়দ মঞ্জুরুল ইসলাম। ক্লাসরুম থেকে কলাম, গল্প থেকে প্রবন্ধ, সবখানেই সৈয়দ মঞ্জুরুল ইসলাম ফুটিয়ে তুলেছেন তীক্ষ্ণ বিশ্লেষণ, সংবেদনশীলতা আর ন্যায়বোধ। তার বিদায়ে শোক সব মহলে। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে গুণী এই ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী, শুভানুধ্যায়ী ও শিক্ষার্থীরা। তার মৃত্যুতে মুক্তচিন্তার জগতে যে শূন্যতা তৈরি হলো তা পূরণ হওয়ার নয় বলছেন বিশিষ্টজনরা। খ্যাতি বা প্রতিষ্ঠান ছিল তা নয়, শিক্ষক হিসেবে সে অসাধারণ ছিল। ওনার হাসিটাই ছিল ওনার একটা সিগনেচারের মতো। স্যার অসম্ভব জ্ঞানী মানুষ ছিলেন, উনি প্রচণ্ড জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। মঞ্জুর ভাইকে যতবার স্মরণ করব সবসময় ইতিবাচকতার সাথে আর সম্মানের সাথে। আমার ভাইয়ের ছাত্রছাত্রীদের যে ভালোবাসা আমি দেখেছি বা তার শুভানুধ্যায়ীদের যে ভালোবাসা দেখেছি, তাতে আমার সত্যি মনে হয়েছে যে আমার ভাই আসলেও একজন ভালো শিক্ষক তো ছিলেনই, তার সাথে সাথে তিনি সকলের প্রাণের মানুষ ছিলেন। শ্রদ্ধা জানাতে আসারা বলছেন, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম দেশের শিক্ষা ও গবেষণায় যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ক্লাসরুমে যেভাবে ছাত্রদেরকে জ্ঞান বিতরণ করেন, একই সাথে উদ্বুদ্ধ করেন ক্লাসরুমের বাইরে। বহু বলবো যে সাহিত্যব্রতী তরুণ তরুণী তাদেরকেও সে অনুপ্রাণিত করেছে, ফলে মঞ্জুর থেকে যাবে অনেক রকম ভাবে। নতুন প্রজন্ম এদের আদর্শটাকে ধরে সামনে এগিয়ে যাবে। উনি তো শুধু শিক্ষক ছিলেন, উনি একাধারে শিক্ষাবিদ আসলে, তারপরে সাহিত্যিক, কলাম লেখক এবং জাতির বিবেকের মতো। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত স্যারের স্মৃতি, স্যারের অবদানকে মাথায় রেখে আমি সামনের পথটুকু চলতে চাই। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামকে দাফন করা হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, বাংলাদেশে পিআর কোনো কার্যকর পদ্ধতি নয়। রাজধানীতে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে আলোচনায় তারা বলেছেন, যেসব বিষয় ঐকমত্য হয়নি সেসব বিষয়ে সংসদে আলোচনায় ও জনগণের মতামতের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করতে হবে। তারা আরও বলেছেন, সহনশীলতা ও ভিন্ন মতকে সম্মান দেখানো রাজনৈতিক সংস্কৃতি চালু না হলে কোনো কিছুই করা সম্ভব হবে না। যদি পলিটিক্যাল কালচার বাংলাদেশে চেঞ্জ না হয়, আমরা যদি আমাদের সহনশীলতা বাড়াতে না পারি, আমরা যদি আরেকজনের মতের সাথে ভিন্ন মত পোষণ করে রেসপেক্ট দেখাতে না পারি, তাহলে নাথিং উইল ওয়ার্ক, কোয়াইট অনেস্টলি। 6 দলের জোট গণতন্ত্র মঞ্চ এরই মাঝে প্রার্থিতা ঘোষণা করলেও ভবিষ্যতে জোট সম্প্রসারণ হতে পারে বলে জানিয়েছেন শীর্ষ নেতারা। অতীতে যে সমঝোতা নিয়ে সরকার পরিবর্তনের আন্দোলন হয়েছে, সেই আলোকে আসন সমঝোতার বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখবে জোট। মিথিলা নাজনীনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 140 আসনে প্রার্থী ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। বাকি আসনগুলোতে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে। আমরা আমাদের জোট সম্প্রসারণ। জোটের অন্যতম শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, পরিস্থিতি অনুযায়ী জোট সম্প্রসারিত হতে পারে। গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ
এরকম রাজনৈতিক দলের সাথে আমাদের জোট আর একটু সম্প্রসারিত হতেও পারে। বিএনপি সহ প্রায় 39টি দল একটা যুগপৎ আন্দোলনে ছিলাম, সেই সমঝোতাটা কিন্তু এখনও আছে। ফলে বিএনপির দিক থেকে সবসময় একটা আহ্বান ছিল যে এই যুগপৎ আন্দোলনের যে সমঝোতাটা আমরা করেছি এবং আছি, সেটা আসলে কি নির্বাচনের ক্ষেত্রেও কিভাবে কার্যকর থাকবে, নির্বাচন পরে তাদের প্রস্তাব ছিল একটা জাতীয় সরকারের প্রশ্ন ইত্যাদি। নাগরিক ঐক্য বলছে জোটবদ্ধ হওয়ার পরিস্থিতি হলে তা করা হবে। প্রার্থীর তালিকা প্রকাশ নিজেদের প্রস্তুতিরই একটি অংশ। আমরা ওপেন আছি, সবার সাথে কথা বলতে রাজি আছি। আমরা কথা বলে যাদের সাথে মনে করব যে রাজনৈতিকভাবে এবং সাংগঠনিকভাবে বা নির্বাচনের দিক থেকেও সবচেয়ে ভালো হবে, সেরকম একটা পদ্ধতি দেব। আমরা একাই করবো এরকম কথা ভাবছি না। আমরা জোটবদ্ধ হতে পারলে জোটবদ্ধ হব, কিন্তু আমরা আমাদের মতো প্রস্তুতিটা নিচ্ছি সর্বজন গ্রহণযোগ্য ভালো নির্বাচন করতে পারি কিনা। এটাও একটা বিরাট সংস্কার। যে কোনো জোট যেন আদর্শের পাশাপাশি জন আকাঙ্ক্ষাকে ধারণ ও পূরণ করতে পারে, সেই দিকে নজর দেবার আহ্বান এই নেতার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, এনসিপির সাথে যুক্ত হলে ভালো উদ্যোগের জন্য দলটির বিতর্কিত কর্মকাণ্ডের দায় নিতে রাজি গণ অধিকার পরিষদ। তবে দলে তৃণমূল না চাইলে এনসিপির সাথে যুক্ত হওয়া যাবে না বলেও জানান তিনি। নূর বলেন, পুরনো প্রজন্ম ও অ্যানালগ রাজনীতিবিদদের দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয়, তাই তরুণরা নেতৃত্বে আসলে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। তাফিমুল ইসলামের রিপোর্ট। গণ অধিকার পরিষদ থেকে বের হয়ে কিছু নেতাকর্মী গঠন করে ছাত্রশক্তি। 24-এর অভ্যুত্থানের পরে ছাত্রশক্তি বিলুপ্ত করে গঠন করা হয় তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপি গঠনের 1 বছরের আগেই গণ অধিকার পরিষদের সাথে যুক্ত হওয়ার আলোচনা শুরু করে দল দুটির নেতারা। আগামীর বাংলাদেশে তরুণদের এক প্ল্যাটফর্মে থাকার উদ্যোগ নেওয়া হলেও গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, দলের কর্মীরা না চাইলে এক হওয়ার সম্ভাবনা নেই। আমরা আমাদের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করব, তবে যদি নেতাকর্মীরা না চায় তাহলে তো এটা সম্ভব হবে না। ব্যক্তিগতভাবে আমি চাইলে বা আমরা কয়েকজন চাইলে তো হবে না। ভালো উদ্যোগের জন্য কিছু জায়গায় ছাড় দিতেও রাজি গণ অধিকার পরিষদ। এনসিপির কিছু বিষয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের একটা আপত্তি আছে যে গত 1 বছরে ধরেন সরকারে এনসিপির প্রতিনিধি থাকায় কিংবা এনসিপির নেতাদের কিছু কর্মকাণ্ডের দায় সেটা আমরা একত্রিত আমাদের নিতে হবে। তো এখন একটা ভালো উদ্যোগের জন্য, ভালো কিছুর জন্য তো কিছু জায়গায় ছাড় দিতে হয়। নূর বলেন, প্রযুক্তির উন্নয়নে দেশকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে, আর তরুণরা ঐক্যবদ্ধ হলে দেশের পরিবর্তন করা সম্ভব। তরুণদেরকেও যদি আমরা একত্রিত করতে পারি, দেন একটা কার্যকর পরিবর্তন সম্ভব। আমরা যেই পরিবর্তনটা চাই, যে দুনিয়া বদলাইছে, প্রযুক্তির যে উন্নয়ন, বাংলাদেশকে এখন নতুনভাবে আসলে ঢেলে সাজাতে হবে। সো এইখানে ওই ওল্ড জেনারেশন অ্যানালগ পলিটিশিয়ান দিয়ে এটা সম্ভব না। এই তরুণরা যদি নেতৃত্বের জায়গায় থাকে, বাংলাদেশকে খুব অল্প সময়ের মধ্যেই আমি মনে করি একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। নুরুল হক নূর বলেন, জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ একত্রিত হলে পরবর্তী নির্বাচনে সরকার গঠনের সম্ভাবনাও তৈরি হবে, আর সেটা শক্তভাবেই তৈরি হবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনে ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হামাস ও এর সহযোগী দলগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজার শাসন ব্যবস্থা নির্ধারণের অধিকার শুধুমাত্র ফিলিস্তিনিদের। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় অনিশ্চয়তাকে সঙ্গী করে গাজার বিধ্বস্ত বাড়িঘরে ফিরছে ফিলিস্তিনিরা। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম দেশে ফিরেছেন। শনিবার ভোর 5টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। পরে সাংবাদিকদের শহীদুল আলম বলেন, প্যালেস্টাইন মুক্ত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের একটি প্ল্যাটফর্ম নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। নৌযানের এ বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। গত বুধবার ওই নৌবহরে আক্রমণ করে সব অধিকার কর্মী ও নাবিককে আটক করে ইসরায়েলি সেনারা। সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে আসার সুযোগ তৈরি করে দিয়েছে। এখনো কিন্তু গাজা মুক্ত হয়নি। গাজার মানুষরা এখনো আক্রান্ত, তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। আমি মনে করি
আরো হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার, এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আবুধাবিতে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের দ্বিতীয় দিনে সাইড ইভেন্টে জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ জরুরি বলেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের সুন্দরবন এবং সোয়াচ অফ নো গ্রাউন্ড নিয়ে বিশেষ আলোচনায় বক্তারা বিপন্ন নানা প্রজাতির প্রাণী ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণে প্রযুক্তি ও যুব নেতৃত্বে গুরুত্বারোপ করেন। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য ও ভিডিও চিত্রে আলিম আল রাজির রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে সভ্যতা ও তথ্য প্রযুক্তি। তবে এগিয়ে যাওয়ার মিছিলে প্রাণ প্রকৃতিকে বাদ দেয় হুমকিতে পুরো সভ্যতা। এমন বাস্তবতায় IUCN এর ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের দ্বিতীয় দিনে নানা ফোরামের আলোচনায় গুরুত্ব পাচ্ছে জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং পরিবেশ বান্ধব কল্যাণকার রূপান্তরের ধারণা। সাইড ইভেন্টে IUCN বাংলাদেশ ও GIZ এর আয়োজনে সুন্দরবন ও সামুদ্রিক বিপন্ন জলজ প্রাণী রক্ষায় টেকসই ব্যবস্থাপনা ও কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ করেন পরিবেশবাদীরা। We are actually currently implementing a project where we would like to support the blue economy in Bangladesh, especially in the coastal regions in the southern and eastern part of the Bay of Bengal. This project has been implemented by GIZ on behalf of the Federal Ministry for Economic Cooperation and Development. And one component of the project was about updating the biodiversity data for knowledge-based decision-making. And for that, we joined forces with IUCN Bangladesh. সোয়াচ অফ নো গ্রাউন্ডের যে তিমি, ডলফিন সহ অন্যান্য স্পিসিস কনজারভেশনে কিভাবে তরুণরা ভূমিকা রাখতে পারে এবং এটার যে সার্ভে ডেটা আছে সেটা আমরা গ্লোবালি এটা শো করেছি যে কি পরিমাণ সোয়াচ অফ নো গ্রাউন্ড আমাদের যে MPA-টা সেটার ভ্যালু কিরকম এটা আমরা শো করেছি। প্রাণী সম্পদ রক্ষা ও সুনীল অর্থনীতির টেকসই ব্যবহারে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সঠিক পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগে জোর দেওয়া হয়। সোয়াচ অফ নো গ্রাউন্ড বা ব্লু ইকোনমি এবং আমাদের যে জীববৈচিত্র্য আমাদের সমুদ্রের এবং সুন্দরবন এলাকায় সেটাইকেই কিন্তু হাইলাইটেড করা হয়েছে। আমাদের যে সুন্দরবনের যে নানা জীববৈচিত্র্য সবকিছু কিন্তু আমরা কিন্তু দিন দিন এমন একটি হুমকির দিকে ঠেলে দিচ্ছি। এন্ডেঞ্জার্ড স্পিসিসগুলো রয়েছে সুন্দরবনের মধ্যে, তার মধ্যে একটি প্রাণী যেটা হলো মাছ ফিন ফুড, যেটা আমরা বলি বাংলায় সুন্দরী হাঁস, এটা কিন্তু খুবই এন্ডেঞ্জার্ড, মানে খুবই সংকটাপন্ন অবস্থা আছে। বাংলাদেশে কিন্তু আমাদের জীববৈচিত্র্যের একটা বিশাল আধার, কিন্তু আমরা দিন দিন কিন্তু আমাদের অবহেলার কারণে এবং অসচেতনতার কারণে কিন্তু আমরা কিছু হারিয়ে ফেলছি। শুধু বিদেশি অর্গানাইজেশনের উপরে নির্ভরশীল হবে না, তাদের সাথে আমরা একযোগে যখন কাজ করব তখনই কিন্তু একটা সুফল আসবে এটার থেকে। সম্মেলনে রেড লিস্ট ও প্রজাতি হ্রাস বিষয়ক বিশ্বজনীন সতর্কবার্তা প্রকাশ করা হয়। এতে বলা হয় লাল তালিকাভুক্ত ১,৭২,৬২০টি প্রজাতির মধ্যে ৪৮,৬৪৬টি প্রাণী বিলুপ্তির হুমকিতে রয়েছে। আলিম আল রাজি, চ্যানেল আই। মুন্সিগঞ্জের ব্যবসায়ী উদ্যোক্তা মোহাম্মদ মনিরুজ্জামান ৪২ বিঘা জমিতে গড়ে তুলেছেন বিশাল এক ড্রাগন ফলের বাগান। তার এই আধুনিক কৃষি উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখছে। টনিক বা গ্রোথ হরমোন ব্যবহার করে উৎপাদিত ড্রাগন ফলে বাজার ভরে গেছে, তা নিয়ে শঙ্কায় আছেন এই উদ্যোক্তা। আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। মুন্সিগঞ্জের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী মোহাম্মদ মনিরুজ্জামান অন্য ব্যবসার পাশাপাশি সম্প্রতি তিনি কৃষি বাণিজ্যে যুক্ত হয়েছেন। এটা প্রথমে আমি সিঙ্গাপুর গেলাম, তো ওখানে মুস্তফা সেন্টার থেকে একটা ফল কিনলাম। কিনে হোটেলে আসলাম, আসার পরে ওইটা কাটলাম, খেলাম, ভালো লাগলো। ড্রাগন হ্যাঁ ভালো লাগলো। তার আগে ড্রাগন দেখেছেন? আমি দেখি নাই, আগে দেখি নাই। কোন সালের কথা? এটা হলো 16 সনে। আপনার যে প্রোগ্রামটা যখন দেখলাম গভীরভাবে ওটা অনুধাবন করছি, ওখান থেকে সব পেয়েছি আমি। আচ্ছা, আমরা এই ফলটাকে এখনো পবিত্র হিসাবে রাখছি, এটা আমার মাকে খাওয়াইছি। তার এই বাগান থেকে জীবিকা নির্বাহ করছেন অন্তত কয়েক ডজন পরিবার। ফুলের পরাগায়ন থেকে ফল সংগ্রহ সবই চলছে শিল্প উদ্যোগের মতোই।
গত 3 বছরে দেশে ড্রাগন ফলের উৎপাদন বেড়েছে 400%। তবে 2023 সাল থেকে গ্রোথ হরমোনের অপব্যবহারে ভোক্তা বাজারে আস্থা কমেছে। দোকানে গেলেই দেখবেন যে স্যার অল্প পাকা অল্প কাঁচা এবং বিকট একটা ফল হবে, দেখতে ডেঞ্জারাস লাগবে, আবার স্যার আপনার কখনোই সে পাকবে না পুরোপুরি। আমার যখন এটা পোষাবে না আমি বন্ধ করে দিব, এই ব্যবসা করব না, কিন্তু আমার পক্ষে সম্ভব না ওই টনিক ভেজাল মানুষকে খাওয়ানো। দ্রুত বর্ধনশীল ড্রাগন ফলের কৃষি উদ্যোগে নতুন বিনিয়োগ টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সচেতনতা ও প্রযুক্তি নির্ভর চাষাবাদ। দেশের ব্যবসায়ীরা কৃষি ক্ষেত্রে দিন দিন বিনিয়োগ বাড়াচ্ছেন। উল্লেখযোগ্য ড্রাগন ফসল এবং এটি দিনের পর দিন বাড়ছে। প্রশ্নটা হচ্ছে সরকারি নীতি সহায়তা, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য, এগুলো থেকে যদি বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা, এগুলোর থেকে যদি নিস্তার দেয়া যায় তাহলে এই ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে, দেশে ব্যবসায়ীদের কৃষিক্ষেত্রে বিনিয়োগের একটা নতুন ধারা অব্যাহত থাকবে। মুন্সিগঞ্জের আবদুল্লাপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। দর্শক, এবারে বিরতি, আর বিরতির পর যা থাকছে: ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান বাংলাদেশ মুখোমুখি সন্ধ্যা 6টায়। সিরিজ বাঁচাতে টাইগারদের ব্যাটিংয়ে উন্নতির লক্ষ্য। ফিরে এলাম বিরতির পর। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক সুজন সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, গণতন্ত্রায়নের জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ। ক্ষমতায় এসে জুলাই সনদ বাস্তবায়ন না করলে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে। গণতন্ত্র সুরক্ষায় জাতীয় নির্বাচনের গুরুত্ব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার তিনি আরও বলেন, ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয় সেদিকেও দৃষ্টি দিতে হবে। নির্বাচিত সরকারকে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সব দল একমত না হলেও গণভোটের বিষয়ে ইসির সাথে আলোচনার মাধ্যমে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ইসিকে স্বাধীন ও কার্যকর করা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার। ক্ষমতার পালাবদল হবে অবশ্যই, এটা যেন দুর্নীতির পালাবদল না হয়। জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে এটা স্বাক্ষরিত হবে এবং সবাই এই স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করবে। বিশেষত আমাদের নাগরিকদেরকে সর্বশক্তি নিয়োগ করতে হবে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা বাস্তবায়ন না করলে, অন্যায় করলে, স্বৈরাচারী পথে হাঁটলে শেখ হাসিনা যে যা ঘটেছে সেই পরিণতি হয়তো ঘটবে। তা আমরা আশা করি যে সেই পরিণতি যেন আর আরো না ঘটে। আয়োজকরা তথ্য গোপন করায় চারুকলা অনুষদের সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর শরৎ উৎসব বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এর আগে অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। সকালে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী নেতৃবৃন্দের সাথে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানান চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ। পরে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা আলোচনা করেন। ডিন জানান, 16 অক্টোবর বিকেল 3টায় চারুকলার বকুলতলায় শরৎ উৎসব করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। টাঙ্গাইলে কৃষিকাজে ঝুঁকছেন উদ্যোক্তারা। কেউ পোল্ট্রি খামার, কেউ মাছ চাষ, আবার কেউ ভার্মি কম্পোস্ট তৈরির কারখানা গড়ে তুলেছেন। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এবারে প্রকৃতি সংবাদ। কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনায় ময়লা আবর্জনার শহরে পরিণত হয়েছে ময়মনসিংহ পৌর শহর। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্জ্যে বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি বৃদ্ধি পাচ্ছে সংক্রামক রোগ সহ স্বাস্থ্য ঝুঁকি। পরিবেশ, প্রতিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার দাবি নগরবাসীর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
উপদেষ্টাদের নয় অসুস্থ রাষ্ট্রকাঠামো থেকে জাতি সেফ এক্সিট প্রয়োজন বললেন আসিফ নজরুল। গণতন্ত্র ধ্বংসে দায়ী বিচারপতিদের বিচার আগামী সরকার করবে আশা। বাংলাদেশের বাস্তবতায় পিআর কোনো কার্যকর পদ্ধতি নয় বলে মনে করে বিএনপি। সবাইকে সহনশীল রাজনৈতিক চর্চার আহ্বান। সব স্তরের শোক শ্রদ্ধায় বরেণ্য শিক্ষাবিদ সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের বিদায়। সত্যিকারের লেখক শিক্ষক হারিয়ে যান না বলে বিশিষ্টজনদের মন্তব্য। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা। 2 বছরের যুদ্ধে বিধ্বস্ত বাড়ি ঘরে শঙ্কা নিয়ে ফিরছেন ফিলিস্তিনিরা। IUCN এর সম্মেলনে জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা ও স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণের সুপারিশ। প্রাণী ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণের তাগিদ। এবং গ্রোথ হরমোনের অপব্যবহারে ড্রাগন ফলের বাজার নিয়ে শঙ্কায় মুন্সিগঞ্জের উদ্যোক্তা। কৃষিতে নতুন বিনিয়োগ টিকিয়ে রাখতে প্রযুক্তি নির্ভর চাষাবাদে গুরুত্বারোপ। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।